যে শিক্ষার্থীরা 90% নাম্বার পাচ্ছে এইচএসসি লেভেলে বা 90%-এর উপরে নাম্বার পাচ্ছে, এই একই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে দেখা গেছে ইংরেজি বিষয়ে 91-92% শিক্ষার্থী ফেল করে, 5-7% শিক্ষার্থী বা 8% শিক্ষার্থী পাস করে ইংরেজি বিষয়ে। অথচ সে এসএসসি এসএসসি লেভেলে তার দুইটাতেই কি আছে, লেটার মার্কস বা অ্যাবাভ 90%। তাহলে গলতটা কোথায়? ইংরেজি বাক্যের প্রধান অংশ হল তিনটি: সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অর কমপ্লিমেন্ট। যেমন রহিম রিডস এ বুক, রহিম রিডস এ বুক। এখানে রিড ক্রিয়াটি যার দ্বারা সম্পাদন হচ্ছে বা যে সম্পাদন করছে সে হল রহিম, আর ক্রিয়াটি হচ্ছে রিডস, যাকে ভার্ব বলি আমরা। আর এ বুক যার উপর দিয়ে ক্রিয়া সংগঠিত হচ্ছে, রহিম হলো ডুয়ার অফ দ্য অ্যাকশন অথবা সাবজেক্ট, রিড হলো অ্যাকশন, আর এ বুক হলো রিসিভার অফ দ্য অ্যাকশন অথবা ক্রিয়ার গ্রহিতা, ক্রিয়ার গ্রহিতা। তাহলে এই প্রধান অংশ তিনটে নিয়ে যে বাক্য গঠিত, এটা কি বলা হয়? বেসিক সেন্টেন্স। বেসিক সেন্টেন্সের তিনটেই অংশ। আবার রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ স্টুডেন্ট, এই বাক্যে কোনো অ্যাকশন নেই, কিন্তু ইজ ভার্বটি স্টুডেন্টের সাথে রহিমের একটা সম্পর্ক স্থাপন করে। এই জন্য এই ভার্বটিকে, ইজ ভার্বটিকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এটিকে বলা হয় লিঙ্কিং ভার্ব। রহিম হলো সাবজেক্ট, ইজ হলো লিঙ্কিং ভার্ব, আর স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট। সাবজেক্টের সাথে লিঙ্কিং ভার্ব দ্বারা যে ওয়ার্ডটি সংযুক্ত হয় বা যুক্ত হয় তাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ফলে আসলে এই তিনটা অংশ নিয়েই প্রকৃতপক্ষে বেসিক সেন্টেন্স। আর এর বাইরে যে সমস্ত জিনিস থাকবে, যে সমস্ত ওয়ার্ড থাকবে বাক্যের মধ্যে, এই ওয়ার্ডগুলি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা কোনো ক্ষেত্রেই ব্যাখ্যাটা দেওয়া হয় না, যার কারণে শিক্ষার্থীরা এই বেসিক সেন্টেন্সগুলি সম্পূর্ণরূপে পারা সত্ত্বেও বাক্যকে এক্সটেনশন করতে পারে না, বা করতে গেলে বোঝে না কি হবে। যেমন রহিম এ স্টুডেন্ট অফ ক্লাস 7 রিডস এ বুক বললাম। রহিম এ স্টুডেন্ট অফ ক্লাস 7 রিডস এ বুক। এই এ স্টুডেন্ট অফ ক্লাস 7 এটি হলো রহিমের একটি মডিফায়ার, অর্থাৎ রহিম সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করে। রহিম কোন রহিম? সপ্তম, স্টুডেন্ট অফ ক্লাস 7 মানে সপ্তম শ্রেণীর ছাত্র রহিম। বলে এটাকে এই স্টুডেন্ট অফ ক্লাস 7 এটা হলো রহিমের মডিফায়ার, অর্থাৎ নাউনের মডিফায়ার। আবার রহিম স্টুডেন্ট অফ ক্লাস 7 রিডস এ স্টোরি বুক, রিডস এ স্টোরি বুক বললাম। এই স্টোরি শব্দটি বুকের মডিফায়ার। বইটি কোন ধরনের বই? তাইলে রহিম নাউন, তার মডিফায়ার যেহেতু তাকে মডিফাই করছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। স্টুডেন্ট অফ ক্লাস 7 এই ফ্রেজটি একটি নাউন ফ্রেজ। আবার স্টোরি বুক, এই স্টোরিটি বুক একটি নাউন, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ফলে এই স্টোরি শব্দটি এখানে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে। আবার যদি এই বাক্যটিকে আরেকটু এক্সটেনশন করি, রহিম স্টুডেন্ট অফ ক্লাস 7 reads a storybook attentively. Rohim, a student of class 7, reads a storybook attentively. এই attentively শব্দটি ক্রিয়ার ধরন সম্পর্কে বোঝাইছে। রহিম মনোযোগ সহকারে একটি, সপ্তম শ্রেণীর ছাত্র রহিম মনোযোগ সহকারে একটি গল্পের বই পড়ে। তাইলে মনোযোগ সহকারে এই শব্দটি ক্রিয়ার ধরন বোঝাইছে অ্যাটেন্টিভলি। তাহলে ক্রিয়ার ধরন যে বোঝাইছে তাকে বলা হয় অ্যাডভার্ব, স্পেশালি অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ দ্য অ্যাকশন ইজ অকারিং, হাউ দ্য অ্যাকশন অকার্স। তাইলে এই তিনটা অংশের তিনটা মডিফায়ার সহ টোটাল বাক্যটা কি দাঁড়াইল? রহিম
এ স্টুডেন্ট অফ ক্লাস 7 রিডস এ স্টোরি বুক অ্যাটেন্টিভলি। আমাদের বাক্যের মূল জায়গা কিন্তু তিনটাই, মূল অংশ তিনটা, প্রধান অংশ রহিম রিডস বুক, কিন্তু বাকিগুলি মডিফায়ার। এই মডিফায়ারগুলি কোথাও প্রথম দেখলাম সাবজেক্টকে মডিফাই করছে স্টুডেন্ট অফ ক্লাস 7, দ্বিতীয় অংশে দেখলাম অবজেক্ট বুককে মডিফাই করছে স্টোরি বুক, কোন ধরনের বই। তারপরে দেখলাম অ্যাটেন্টিভলি ক্রিয়াটিকে মডিফাই করছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে রিডকে, কিভাবে কাজটা হচ্ছে বা কিভাবে পড়ছে, মনোযোগ সহকারে পড়ছে। এই মডিফায়ার সম্পর্কে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে স্কুল লেভেলে বা এসএসসি লেভেল পর্যন্ত একটি শব্দ কোথাও শিক্ষক উচ্চারণ করেন না, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের পাঠ্যের মধ্যে, তাদের পড়ার ভিতরে প্রচুর পরিমাণে পড়ছে মডিফায়ার, কিন্তু এই ব্যাখ্যাটি পাচ্ছে না, ধারণা পাচ্ছে না কি পড়ছে বা এগুলি কিভাবে বাক্যে সংযুক্ত হচ্ছে। এই বিষয়ের উপর একাদশ দ্বাদশ শ্রেণীতে, তার মানে এসএসসি লেভেলে একটি টপিকস আছে, সেই টপিক্সটার নাম মডিফায়ার অ্যান্ড ডিটারমাইনার। সেখানেও ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেটুকু দেখছি আমি আমাদের শিক্ষার্থীদের মধ্যে। ব্যাখ্যা না দিয়ে বরঞ্চ যেটা করছে, গাইড বইয়ের মধ্যে কতগুলা প্যারাগ্রাফ লেখা আছে, ওই প্যারাগ্রাফের মধ্যে কিছু শব্দকে আন্ডারলাইন করে দেওয়া আছে। এই আন্ডারলাইন করা শব্দগুলি কোন ধরনের মডিফায়ার বা মডিফায়ারগুলি খুঁজে বাইর করে বলো কোন ওয়ার্ডটাকে মডিফাই করছে। এইগুলি গাইড ভিত্তিক কিছু প্যারাগ্রাফ বা কিছু টপিক শিক্ষার্থীরা মুখস্থ করে। এই মুখস্থর উপরে পরীক্ষাতে আসলে অ্যাকচুয়ালি বোর্ডের পরীক্ষাতে আমাদের প্রশ্নপত্রগুলি শুনতে খারাপ লাগবে, প্রশ্নপত্রগুলি নানান কারণে, যে কারণে হোক ওই গাইড বইগুলি থেকে হয়, ফলে শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক পরিমাণে একটা নাম্বার পাওয়া যায়। যে শিক্ষার্থীরা 90% নাম্বার পাচ্ছে এইচএসসি লেভেলে বা 90%-এর উপরে নাম্বার পাচ্ছে, এই একই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে দেখা গেছে ইংরেজি বিষয়ে 91-92% শিক্ষার্থী ফেল করে, 5-7% শিক্ষার্থী বা 8% শিক্ষার্থী পাস করে ইংরেজি বিষয়ে। অথচ সে এসএসসি এসএসসি লেভেলে তার দুইটাতেই কি আছে, লেটার মার্কস বা অ্যাবাভ 90%। তাহলে গলতটা কোথায়? এই গলতটা হলো এখানে তারা মুখস্থ করতেছে, কিন্তু তাদেরকে প্রকৃতপক্ষে ইংরেজি শিক্ষার যে ভাষা শিক্ষার যে প্রক্রিয়া, সেন্টেন্স গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটির সাথে তারা সম্পর্কিত না। এই প্রক্রিয়ার কোনো ব্যাখ্যা তারা কখনো পায় না। যখন গিয়ে সে একটু প্রশ্নটা ঘুরাইয়া করে, তখন আর প্রশ্ন উত্তর দিতে পারে না। এই জায়গাতে আবার আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয়টা হলো এইভাবে আমাদের শিক্ষার্থীরা এসএসসি এইচএসসি এবং গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করার পরেও যখন ইংরেজি ভাষার উপর তাদের কোনো দক্ষতা থাকে না, ইংরেজি ভাষার উপর তার কোনো আয়ত্ত থাকে না, তখন বা এইভাবে পরীক্ষায় শুধু নাম্বার পেয়ে চলে যায়। একটা পর্যায়ে যখন এই শিক্ষার্থীরা গ্রাজুয়েশন ডিগ্রি মাস্টার ডিগ্রির পর চাকরির বাজারে প্রবেশ করার চেষ্টা করে, তখন সে বুঝতে পারে যে ইংরেজি ভাষা না জানলে মিনিমাম বেসরকারি কোম্পানিগুলিতে চাকরি হতে চায় না, বা মিনিমাম ভালো পোস্টে ভালো পজিশনে কোনো চাকরি হয় না। তখন এই শিক্ষার্থীরা ইংরেজি শেখার জন্য বেকল হয়ে যায়। তখন তারা বাজার থেকে নানান ধরনের গ্রামার বই কিনে, এই বই কিনে সেই বই কিনে দিবারাত্রি পড়াশোনা করতে থেকে ইংরেজি ভাষাকে আবার আয়ত্তে আনতে হবে। কিন্তু তার শিক্ষা জীবনে আসলে ইংরেজি ভাষাকে আয়ত্ত আনার কোনো প্রক্রিয়া কখনোই সঠিক পদ্ধতি বা প্রক্রিয়ার মধ্যে তাকে শেখানো হয় নাই। ফলে ওই সমস্ত বই পুস্তক পড়ে 200 মাস 1 বছর প্রচুর পরিমাণে পড়াশোনা করে পরিশ্রম করে, কিন্তু ভাষাটি আর তার আয়ত্তে আসে না। এই ভাষায় সে মুক্তভাবে যেমন কথা বলতে পারে না, মুক্ত হাতে লিখতেও পারে না, বা সবকিছু পড়েও বুঝতে পারে না। তখন তার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়। এর মধ্যে যার মতো করে সে যেভাবে পারে অ্যাবজর্ব হয়ে যায়, কাজে করবে ভাইয়া। পরবর্তীতে তার মনের মধ্যে একটা প্রচন্ড আকাঙ্ক্ষা থাকে যে আমার মধ্যে যে ইংরেজির দুর্বলতা আছে, একই দুর্বলতা যেন আমার সন্তানের মধ্যে না থাকে। প্রচন্ড আকাঙ্ক্ষা, অর্থাৎ আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের মধ্যে ইংরেজি ভাষা শিক্ষার একটা প্রচন্ড আকাঙ্ক্ষা তৈরি হয়। এই প্রচন্ড আকাঙ্ক্ষাটি বাস্তবায়নের জন্য সে তার সন্তানকে নিয়ে এখানে সেখানে ছুটতে থাকে। নানান ধরনের ইংলিশ ভাষণ, ইংলিশ মিডিয়াম, এই ইংরেজির এই ধরনের
কি বলে মহৌষধ আছে, এইসব জায়গাতে শুনে। অর্থাৎ তার মধ্যে বিধিবদ্ধ একটা ধারণা হয়ে যায় যে ইংরেজি ভাষা শিক্ষাটাই বুঝি শিক্ষার একটি ক্রাইটেরিয়া, যদিও এটা না। ইংরেজি ভাষা শিক্ষা বা কোনো ভাষা শিক্ষাই শিক্ষার মূল কোনো ক্রাইটেরিয়া না। শিক্ষাই শিক্ষার ক্ষেত্রে থাকবে বিজ্ঞান, থাকবে সাহিত্য, থাকবে নানান সমাজ বিজ্ঞান, থাকবে ইতিহাস, থাকবে ভূগোল, থাকবে নানান বিষয় নিয়ে জ্ঞানের অর্জনের জ্ঞান ভান্ডার আছে। কিন্তু ভাষা শিক্ষাটা একটা টেকনিক্যাল বিষয় মাত্র। অর্থাৎ ইংরেজি ভাষাটাকে আমাদের দেশে শিক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অর্থাৎ শিক্ষকরা বাণিজ্যিক কর্মকাণ্ড এই শিক্ষার্থীদের উপরে চালাইতে একটি পর্যায়ে ইংরেজি ভাষাটাকে দুর্বোধ্য বানায় ছেড়ে দেয়। অর্থাৎ এই শিক্ষার্থীরা পরবর্তীতে নিজে পড়াশোনা করে আর ইংরেজিটা শিখতে পারে না। আর এই অভিভাবকদের যখন নাকি আমরা বাবা হয়ে যাই, মা হয়ে যাই, তখন আমাদের প্রচন্ড যে আকাঙ্ক্ষা আছে, এই আকাঙ্ক্ষাটাকে ধরে এক ধরনের, যদি টাউট বলে অত্যুক্তি হবে না, এক ধরনের টাউট শ্রেণীর লোক তৈরি হয়ে বসে আছে, নানান ধরনের হাইলি ডেকোরেটেড স্কুল বানায় বসে আছে, ইংরেজি সেন্টার বানায় বসে আছে, এই ভার্সন সেই ভার্সন, এই মিডিয়াম সেই মিডিয়ামের শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসে আছে। সেখানে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে একমাত্র ইংরেজির দিকে যোগ দেওয়া হয়। ফলে শিক্ষার্থীদের প্রকৃতপক্ষে শিক্ষার থেকে যে অর্জন, সে অর্জনটা শিক্ষার্থীদের হয় না। এখানে ওই ইংরেজিতে কিছু ফাটং কিছু ইংরেজি বলা, ফটোস কিছু বলা এবং কিছু লেখা, এর মধ্যেই তার শিক্ষা সীমাবদ্ধ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। তবে আমাদের দেশের শিক্ষার্থীরা নানান ক্ষেত্রে দেখা গেছে প্রকৃত একটা বিরাট অংশ আছে, তারা গড গিফটেড মেধাবী, তারা প্রকৃতপক্ষে মেধাবী এবং অত্যন্ত অবিডিয়েন্ট পরিশ্রমের দ্বারা অনেক কিছু শিক্ষার্থী অর্জন করতে পারে। এমনকি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে 7-8% যারা ভর্তি পরীক্ষায় পাস করে ইংরেজিতে, আর 90-91% ফেল করে, ওই 7-8%-এর মধ্যে কথা বললেও হয়তো আমার মাথায় লাঠি দিতে আসবে যে তারাও প্রকৃতপক্ষে ইংরেজিতে জাইনা পাস করে না। তারা পাস করছে, এখানে পরীক্ষাটা হয় অবজেক্টিভ কোশ্চেনে, মাল্টিপল চয়েসের মধ্যে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা প্রত্যেকটা ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা থাকে 60 থেকে 70,000, 60-70,000-এর মধ্যে অনুমানের উপর দেখার পরে কিছু শিক্ষার্থী এমনিতে পাস করে যায়, ওইটাই পাস। আসলে জানার পরে দিয়ে ফেল করা আর পাস করা আসলে একই, কিন্তু একবার পার হয়ে গেছে দরিয়া, তখন তার সম্পর্কে সার্টিফিকেট পেয়ে গেল যে সে ইংরেজি জানে, আসলে তো জানা, সমস্যাটা থেকেই যায়। যার কারণে আমরা তার কিছু বাস্তব উদাহরণ, যে সমস্ত ইউনিভার্সিটিতে 90-92% ভর্তি পরীক্ষায় ফেল করে ইংরেজিতে, ওখানে কিছু শিক্ষার্থীও পাস করার পরে দেখা গেল যে পরবর্তী জীবনে বাস্তবে আইসা ইংরেজি ভাষাটার উপর তার কোনো দখল নেই। এই বিষয়গুলি আপনারা হয়তো প্র্যাকটিক্যালি দেখছেন, এগুলি বলা যাবে না, বলতে গেলে সমস্যা, বলবো না। এখন আসুন আমরা এই ভাষা শিক্ষার সমস্যা থেকে কিভাবে বের হয়ে আসতে পারি, এই পদ্ধতি খুঁজি। হ্যাঁ, আমার নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি কিন্তু এই ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট নই, ভিন্ন ডিপার্টমেন্টের, কিন্তু দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা আমাকে এই বিষয়ের প্রতি আগ্রহী করছে। আমি যখন বুঝতে পারলাম যেখানে একটা বিশাল সমস্যা, যার কারণে আমি দীর্ঘদিন যাব এই বিষয়ের উপরে যতটুকু সম্ভব আমার পক্ষে কারো হেল্প নেই, কিছু ব্রিটিশ পিপলের, কিছু বিভিন্ন জায়গায়। আমার এক সময় আসলে ভিন্ন দেশে বসবাসের কিছুদিন এর একটা অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাটাই আমাকে তাড়িত করছে যে এই বিষয়ের উপরে কাজ করার জন্য। এই বিষয়ে আমি স্টাডি করতে একটা সিরিজে 3টি বইও আমি লিখছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বইগুলি সেলফ স্টাডি বুক হিসেবে আমি লিখছিলাম, কিন্তু আমি কিছু শিক্ষার্থীর উপরে প্রয়োগ করতে গিয়া, অ্যাডাল্ট শিক্ষার্থী, দোজ হু আর প্রফেশনালি এস্টাবলিশড লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার অর লয়ার, এটসেট্রা, তাদের উপর প্রয়োগ করতে গিয়ে দেখলাম যে আসলে তারাও এটা সেলফ স্টাডিতে বোঝা সম্ভব। তার মানে আমাদের অবস্থাটা এমন এক জায়গাতে যে প্রকৃতপক্ষে শেখার যে প্রক্রিয়া পদ্ধতিগুলি আছে সেটা পড়ে বোঝার মতো হয়। কারণ এই ভাষা শেখার জন্য আমাদের দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের হাতের কাছে যে সমস্ত অ্যাভেলেবল বইগুলি পাওয়া যায়, সেইগুলি বইগুলির মধ্যে অন্যতম একটা বই আছে, মনে করেন রেন অ্যান্ড মার্টিনের বই। রেন অ্যান্ড মার্টিনের টোটাল বইটি ইংলিশ ভার্সনে লেখা। ফলে আমাদের দেশের শিক্ষার্থীরা MA পাস হোক আর BA পাস হোক, যে লেভেলের শিক্ষাই অর্জন করুক না কেন, ইংরেজি ভার্সনে লেখা কোনো বই দেখলে তার গায়ে জ্বর এসে যায়, তার পক্ষে এটা পড়া সম্ভব হয় না। রেন অ্যান্ড মার্টিনের বইটা এনাফ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর টু অ্যাচিভ কমান্ড ইন ইংলিশ, কিন্তু এটা সম্ভব না। এই বইটার
আলোকে ভারতীয় একজন লেখক পিসি দাস, তার একটি বই বেরিয়েছে, সেটা বাংলা ভাষণ ইংরেজি ভাষণের মিশ্রণে। এই বইটাও দেখা গেছে পড়ে তারা বুঝতে পারে না আসলে বিষয়বস্তু প্রকৃতপক্ষে সমস্যাগুলি কোথায়। তো সেখানে এই বইগুলির আলোকে আরো 5-10টা বইয়ের উপরে দাঁড়িয়ে আমার যে বইগুলি রচনা করছি, এই বইগুলিও শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারেন, এমনকি শিক্ষকরাও। তাহলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা হলে তাদেরকে এমনই এক অন্ধকার কানাগলিতে ঢুকে গেছে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকরা, যে সেখান থেকে তাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব না। যেমন আমি যদি বলি পার্শ্বস্পিচ, পার্ট অফ স্পিচ বা পার্শ্বস্পিচ, পার্ট অফ স্পিচের প্লুরাল। এই পার্শ্বস্পিচ পড়ানো শুরু হয় 3-4 থেকে, বিভিন্ন ক্লাসে, বিভিন্ন স্কুলে, সকল জায়গায় 3-4 অথবা 5 এই জায়গা থেকে। কিন্তু একজন মাস্টার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি হোল্ডার লোক, সে তো এই পর্যায়গুলি পার হয়ে গেছে। এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন ডিগ্রি। গ্রাজুয়েশন ডিগ্রিতে আমাদের দেশে কম্পালসরি 100 নম্বরের একটা ইংরেজি আছে সকল বিষয়ই। অনার্স যে কোনো বিষয় অনার্স করুন, এটা অতিরিক্ত একটা সাবজেক্ট হিসেবে আছে তার। কিন্তু সে পার্শ্বস্পিচটাই চিনে না, তাইলে তার পক্ষে কিভাবে বই করে বোঝা সম্ভব? তো পার্শ্বস্পিচটা চেনাটা কেমন? আমি যদি বলেন, আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি। আমি যদি একজন শিক্ষার্থীকে ধরে জিজ্ঞাসা করি যে হোয়াট পার্শ্বস্পিচ দিস থিং, পেন, হোয়াট পার্শ্বস্পিচ দিস ওয়ার্ড পেন, ডাইরেক্ট উত্তর দিয়ে দিবে নাউন। অ্যাকচুয়ালি এটা কি অলওয়েজ নাউন? নো, ইট ক্যান বি নাউন। দিস ইজ মাই পেন, এই পেন নাউন, এই ওয়ার্ডে। যখন আমি বলবো পেন থ্রো দ্য ওয়ার্ড, শব্দটি কেটে দাও, তখন এই পেন বারবার কাজ করবে। আমি যদি বলি হি ইজ মাই পেন ফ্রেন্ড, হি ইজ মাই পেন ফ্রেন্ড, কলমের বন্ধু, হয়তো আপনারা যারা একটু বয়োজ্যেষ্ঠ তারা জানবেন হোয়াট ইজ পেন ফ্রেন্ড, আজকাল যেটাকে আমরা ফেসবুক ফ্রেন্ড বলি। এই পেন হলো অ্যাডজেক্টিভ। তাইলে একটা ওয়ার্ড সবসময় পার্শ্বস্পিচ হয় না। বাক্যে ব্যবহার হওয়ার পর আমি দেখব যে বাক্যে এই ওয়ার্ডটি কি ফাংশন করছে, কি কাজ করছে। যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এই ওয়ার্ডটি যাই হোক না কেন সে নাউন। যেমন ওয়াকিং, ওয়াক প্লাস আইএনজি, ওয়াকিং। ওয়াকিং শব্দটি আমরা ভার্ব প্লাস আইএনজি অধিকাংশ ক্ষেত্রে আমরা ব্যবহার করি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, হি ইজ ওয়াকিং। কিন্তু আমি যদি বলি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন এই ওয়াকিং কোন পার্শ্বস্পিচ হবে? এটা আসলে একটা কাজের নাম বুঝিয়েছে, কাজ বোঝায় নাই। তাহলে এই ওয়াকিং হবে নাউনের কাজ করছে, বাক্যে সাবজেক্ট হিসেবে করছে। সো ইট ইজ জিরান, এটাকে বলবো আমরা জিরান। এই ওয়াকিং যদি আমি ব্যবহার করি আই সো হিম ওয়াকিং, আমি তাকে হাঁটতে দেখলাম, আই সো হিম ওয়াকিং। আসলে এই ওয়াকিং হিমকে মডিফাই করছে। আমি যখন তাকে দেখলাম সে কি অবস্থায় ছিল, সে হাঁটারত অবস্থায় ছিল, তখন কিন্তু আসলে হি বলে একটি প্রনাউনের মডিফায়ার হিসেবে যখন এই ওয়াকিং বসছে, আই সো হিম ওয়াকিং, সো দিস ওয়াকিং ইজ পার্টিসিপল। এটা কাজ করছে আসলে অ্যাডজেক্টিভ, একটা প্রনাউনকে মডিফাই করছে। এইভাবে অর্থাৎ নাউনের ব্যবহারগুলি বাক্যে কোথায় কোথায় হয়। বাক্যে যখন কোনো ওয়ার্ড সাবজেক্ট আকারে বসে তখন সে নাউন। বাক্যে যখন কোনো ওয়ার্ড ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসে তখন সে নাউন। বাক্যে যখন কোনো ওয়ার্ড কমপ্লিমেন্ট আকারে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট আকারে বসে তখন সে নাউন। কিংবা বাক্যে যদি কোনো ওয়ার্ড প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে তাইলেও সে নাউন। যেমন কিপ দ্য পেন অন দ্য টেবিল, এই দি টেবিলটা ইয়ার নাউনের কাজ করছে, অন প্রিপোজিশনের পরে বসছে, প্রিপোজিশনের অবজেক্ট। কিন্তু এই ব্যবহারগুলো আমি একটা শুরু দেখালাম নাউনের, এর নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, এই 8টা পার্ট অফ স্পিচ বাক্যে কিভাবে ব্যবহার হয় এই সম্পর্কে কোনো ধারণা কোথাও দেওয়া নেই। এমনকি শিক্ষকরাও একটি শব্দ কখনো কোথাও উচ্চারণ করে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও ব্যবহার সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না। কি পড়ানো হয়?
পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নামগুলি বলে, এটা সংজ্ঞা কও, ওটা সংজ্ঞা কও, একটা করে উদাহরণ বলো, বলছে শেষ। এই জায়গাগুলিতে পার্ট অফ স্পিচ যেখানে, পার্ট অফ স্পিচ মানে বাক্যের অংশসমূহ। এই বাক্যের অংশগুলির মধ্যে যেখানে আমার টোটালি কোনো জ্ঞান নেই বা ধারণা নেই, হাউ ক্যান আই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ? ইট ইজ ইম্পসিবল ফর দিস লার্নার। আচ্ছা, আসলে লার্নারদেরকে আমরা অন্ধকারে ঠেলে দিই, আমরা দোজ হু আর ইংলিশ টিচার। এই কথাগুলি শুনতে ভালো লাগবে না আমার, বলছি তারা অন্ধকারে ঠেলে দিচ্ছে, ঠেলে দিয়ে আবার গাইড টাইট ইলিয়াসিলিয়া মুখস্থ করে এক ধরনের ব্যবসা বাণিজ্য, খুব জমজমাট ব্যবসা হতো। যার কাছে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রাইভেট পড়ে, সে খুব ভালো ইংরেজির টিচার, সে খুব ভালো ইংরেজির টিচার, কারণ অনেক শিক্ষার্থী তার কাছে পড়ে। আমাদের দেশে আসলে ব্যাপারটা এরকমই, যেখানে মানুষের ভিড় বেশি হয় ওইটাই খুব ভালো জিনিস। যেমন আদম ব্যবসার ক্ষেত্রেও, যে আদম ব্যাপারী অফিসে বেশি পরিমাণ লোকজন টাকা জমা দেয়, এই আদম ব্যাপারী খুব ভালো আদম ব্যাপারী। যখন নাকি সকলের টাকা মাইরা যায়, তখন বলা যে কোটি কোটি টাকা মাইরা গেছে। তো যাই হোক, যেখানে লোকের ভিড়, এই জায়গাটাকে আমরা ভালো বলে থাকি। ভালো মন্দের বিচারটা আমাদের মধ্যে নেই। তো হ্যাঁ, আমি যেটা নিয়ে মূল কথাটা বলছিলাম, আমরা যারা গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি অর্জনের পর নিজে ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর আমাদের কমান্ড অ্যাচিভ করা সম্ভব হয়নি, ইংরেজি ল্যাঙ্গুয়েজ আমাদের আয়ত্তে আসে নাই, আমরা নিজের সন্তানের বেলা সেই জায়গাটাকে আমরা কি রাখতে চাই না। আমার এই আকাঙ্ক্ষাকে কাজে লাগে অনেক ধান্দাবাজরা প্রচুর পরিমাণে ব্যবসা করে যাচ্ছে। আসুন, আমি এখানে টিপস একটা দিব, সেই টিপসটা হলো, আসুন আমরা যারা বাপ মারা অন্তত এসএসসি পাস, আগে আমরা ইংরেজিটা শিখব, আমি আপনাদেরকে ইংরেজিটা শিখাবো। আসুন, মাত্র 3 থেকে 4 মাস সময় লাগবে, আমার সাথে থাকেন, আমার ভিডিওগুলি ফলো করেন, কিংবা এই পেজটা ফলো করেন। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে 3 থেকে 4 মাসের মধ্যে একটা বেসিক ল্যাঙ্গুয়েজের উপরে এমন একটা জায়গায় নিয়ে যাব, তখন আপনি নিজেও আর ভুল করতে যাবেন না। তাহলে আমার ক্লাসগুলির সাথে আপনাদেরকে থাকতে হবে। সেই ক্লাসগুলি, ভিডিওগুলি ফলো করবেন, যাদের সময় থাকবে। যদি আপনারা আমাকে মেসেঞ্জারে নক করেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, মেসেঞ্জার পাবেন, তাহলে এইসব জায়গার মধ্যে দিয়ে নক করবেন। আপনারা যদি অনেক লার্নারকে আমি একত্রে পাই, ফ্রি অফ কস্ট। আমার কিন্তু এখানে দীর্ঘদিন গবেষণা করছি, এখানে আমাকে কেউ বেতনও দেয় নাই, টাকাও দেয় নাই। যেমন আমার প্রোডাক্টের মধ্যে এই বইটা অন্যতম, এই বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা অন্যতম, মেথড অফ ইংলিশ সেন্টেন্স ফরমেশন, ইংরেজি বাক্য গঠন পদ্ধতি। ইংরেজি বাক্য গঠন পদ্ধতি আসলে একটি ভাষা শেখার জন্য প্রথম যেমন শব্দ ভাণ্ডারটা দরকার, তার পাশাপাশি শব্দগুলি কিভাবে বাক্যে প্রয়োগ করে আমি ইংরেজি বাক্য গঠন করব। সেই বাক্য বেসিক সেন্টেন্স হলে 3টা পার্ট দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এর বাইরে যখন মডিফায়ার ব্যবহার করব, এক বাক্যে 1 পৃষ্ঠা চলে যাবে, কিন্তু নির্ভুল। কিন্তু আমরা কিন্তু আসলে যে বড় বড় বাক্য যখন হয়, তখন আর এই জায়গাটা বুঝতে পারি না। এই জায়গা বোঝার জন্য আপনারা থাকেন আমার সাথে। আমি প্রথম মিশন আমার, আপনারা দোজ হু আর গার্জিয়ান অফ দ্য লার্নার, অর্থাৎ যে ক্লাসের হোক, বাচ্চাদের অভিভাবক যারা, তারা আগে আসেন। বাচ্চারা আসবে না সহজে, কারণ বাচ্চারা ওই ব্যবসার প্রোডাক্ট, ওই শিক্ষকদের ব্যবসার প্রোডাক্ট। আপনাকে শিখেন, শেখার পরে তখন আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চাকে নিয়ে আপনি কোথায় দৌড়াবেন ইংরেজি শেখার জন্য, আর কোথায় দৌড়াবেন না। তবে আমি আবারও এট দ্য এন্ড অফ দিস মাই টপিক আমি একটা অনুরোধ করব, ইংরেজি ভাষা শিক্ষাটা কিন্তু শিক্ষার কোনো ক্রাইটেরিয়া না, কিংবা অ্যারাবিক ভাষা, কিংবা ফ্রেঞ্চ ভাষা, কিংবা রুশ ভাষা, কিংবা নিহঙ্গ মিন্স জাপানিজ ভাষা, কোনো ভাষাই শিক্ষার ক্রাইটেরিয়া না। ভাষা একটি টেকনিক্যাল শিক্ষা। এই টেকনিক্যাল শিক্ষার জন্য পৃথিবীর কোনো ভাষাই, সবচেয়ে কঠিন ভাষা যে জাপানিজ আর চাইনিজ, এই জাপানিজ চাইনিজও 2 বছরের মধ্যে সম্পূর্ণরূপে আয়ত্ত করে ফেলতে পারে একজন শিক্ষার্থী। আর ইংলিশ ভাষা কোথাও ওরিয়েন্টেশন ক্লাসে 6 মাসের বেশি সময় নেয় না। IELTS দিয়ে যায় অনেকে, IELTS এটা ক্রাইটেরিয়া হলো মিনিমাম তার বোঝার ব্যাপারটা দেখে, কিন্তু ওখানে যাওয়ার পরে তাকে আবার কয়েক মাসের একটা ওরিয়েন্টেশন কোর্স ল্যাঙ্গুয়েজের উপর করতে হয়। আপনি যে দেশেই যান, করার পরে তখন গিয়ে পড়াশোনা শুরু করে। তাহলে সেটা 6 মাসের উপরে কোনোটাই না। তাহলে 6 মাসে যদি এই ভাষার উপর সম্পূর্ণরূপে অ্যাচিভ করতে পারে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজের আয়ত্ত করতে পারে, তাহলে আমরা কেন পারবো না 6 মাস? পারবো। আমি চ্যালেঞ্জ, আমি 4 মাস সময় নিব। ইফ ইউ আর এ গার্জিয়ান অফ এ স্টুডেন্ট, ইউ ফলো মাই ভিডিও, আমি আপনাকে 4 মাসের মধ্যে এমন একটা জায়গায় নিয়ে যাবো, তখন আপনি অনেক এই ধান্দাবাজ ব্যবসায়ীদেরকে
কি বলবো এটাকে নেকেট করে ছেড়ে দিতে হবে। আমি নেকেট করা আমার উদ্দেশ্য না, তারা বরঞ্চ শেখার চেষ্টা করবে। তাইলে আপনারা থাকছেন, আশা করি আমার সাথে থাকবেন। আমি এবং আমার শিক্ষার্থীরা সহ ভিডিওতে আমি হয়তো যেই বাক্য গঠন প্রক্রিয়ার যে প্রক্রিয়াগুলি, এই প্রক্রিয়াগুলির কিছু অ্যানালাইসিস দিব এবং আমার শিক্ষার্থীদের কাছ থেকে এটা কীভাবে প্র্যাকটিসটা পাবে এই দাওয়াত রেখে, এই আহ্বান রেখে এই ভিডিওটা আজকের এই আলোচনাটা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ।